বিধানসভার মধ্যে এক বিধায়ক একটা প্রশ্ন করেছিলেন। আপনার বিধানসভার মধ্যে দেবরার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় রাজ্যের মন্ত্রীর কাছে এক প্রশ্ন করেছিলেন যে মুসলিম মহিলাদের আর্থিকভাবে তারা দুর্বল, মুসলিম মা বোনেদের জন্য তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, সেটা 500 টাকার পরিবর্তে 1000 টাকা করা হোক, এই দাবিটুকু করেছিলেন। তারপরেই দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আঘাত আসতে শুরু করলো, ভাষাগত আঘাত। এমন বললেন হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে, তিনিও তৃণমূলের বিধায়ক, আর তৃণমূলের এক নেতা বললেন যদি এখানে না পোষায় তাহলে আপনি দল চেঞ্জ করতে পারেন বা তৃণমূল থেকে বেরিয়ে যেতে পারেন। তারপরে কি দেখলাম, হঠাৎ করে ওই তৃণমূলের বিধায়কের নামে একটা এফআইআর হয়ে গেল। তার কয়েকদিন পরে দেখলাম বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি থাকে, নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা দরকার, সেই সিকিউরিটি গুলোকেও রাজ্য সরকার তুলে নিলেন। তাহলে মায়েরা বলুন, যে মমতা ব্যানার্জি বা বাপেরা বলুন, এই সংখ্যালঘু সংখ্যালঘু করে যে মায়া কান্না কাঁদে, দিন রাত সংখ্যালঘুদের কথা ভাবেন, সেই সংখ্যালঘু পরিবারের মেয়েদের কথা বলেছিল যে 500 টাকার পরিবর্তে 1000 টাকা করা যায় না, এটা কি অপরাধ? এতটুকু কথা বলার জন্য তৃণমূলের বিধায়ককেও যদি তৃণমূল এই ধরনের এই কথা কাজ করে, তাহলে তৃণমূলের আসল যে ভেতরকারের লুকানো যে রূপটা আমাদেরকে বুঝে নিতে হবে। 2004-5 সালের কথা বলছি, যে ডেপুটি স্পিকারকে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল সিএ এর জন্য কে? এই মমতা ব্যানার্জি। সুতরাং ইনি আবার নাকি বলছেন আপনাদেরকে সিএ এর হাত থেকে বাঁচাবে। যিনি সাপ হয়ে কামড়াচ্ছেন উনি ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছেন। আপনাদের কাছে অনুরোধ করব, এই তৃণমূলের যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা, বিভাজনের যে রাজনীতি এরা করছে, মানুষে মানুষে যে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিজেপি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে, যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে, এই স্বৈরাচারী তৃণমূলের এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। তাই আগামী 21শে জানুয়ারি মা বোন থেকে শুরু করে বাপ ভাইরা চলুন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো মানে এদের তৈরি এজেন্ডা নয়, জনগণের এজেন্ডাতে আমরা এগিয়ে যাই। কলকাতার রাজপথে আগামী 21শে জানুয়ারি চলুন কলকাতার রাজপথে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, আমাদের অধিকার আমাদের বুঝে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলুন। আগামী 21শে জানুয়ারি বেলা 11টায় কলকাতা রাজপথে আপনাদের সাথে দেখা হবে। এবং এই যে বিজেপি তৃণমূলের যে বাইনারি চেষ্টা করছে, এটাকে আমরা ভাঙবো, এটাকে ভেঙে মানুষের জনগণের জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাবো। পার্লামেন্টে যখন কৃষকদের বিপক্ষে বিল পাস হচ্ছে তখন এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পার্লামেন্টে যখন সিএএ বিল পাস হচ্ছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পার্লামেন্টে যখন জনবিরোধী বিল পাস হচ্ছে এদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। এরা কি করছেন? টিকটক ভিডিও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই আগামী দিনে 2024 নির্বাচনে আমরা বসিরহাট থেকে এমন একজনকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো যে মানুষের কথা বলবে, অধিকারের কথা বলবে। এই রিসেন্ট যে ড্রাইভারদের যে একটা বিল পাস হয়েছে, যে বিলটা ড্রাইভারদের বিপক্ষে যাচ্ছে, এটাকে উইথড্র করার জন্য এই বিল নিয়ে যখন আলোচনা হবে, তাতে করে ড্রাইভারদের পক্ষ থেকে যেভাবে ড্রাইভারদের উপরে এক প্রকার শোষণ করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, এক প্রকার যে 10 বছর 7 বছর এবং জরিমানা যেভাবে তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে কথা বলার জন্য আগামী দিনে আমরা বসিরহাট থেকে এমন একজনকে নির্বাচিত করে পাঠাবো। সে সেখানে টিকটকের জন্য যাবে না, যাবে কিসের জন্য? নাগরিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য, নাগরিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। বসিরহাট লোকসভা এলাকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ কি আছে, কোথায় ব্রিজ নির্মাণ করতে হবে, কোথায় কেন্দ্রীয় বিদ্যালয় করতে হবে, কোথায় কৃষকদের জন্য কি করতে হবে, কোথায় মৎস্যজীবীদের জন্য কি করতে হবে, বসিরহাটের মায়েদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কি প্রকল্প আনতে হবে, এক কথাই বসিরহাটের মানুষের কিভাবে ডেভেলপ হবে, সাথে সাথে রাজ্য সহ দেশবাসীর জন্য যে সমস্ত বিলগুলো আসবে যদি দেশবাসীর বিপক্ষে যায় তার বিরোধিতা করবে, এবং যে বিলগুলো আনলে, যে আইন আনলে দেশবাসীর উপকৃত হবে সেই বিষয়ে সেখানে সাজেস্ট করবে। এই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে 2024-এ পার্লামেন্টে পাঠাবো। রাজি আছেন তো নাকি ভাই? মায়েরা রাজি আছেন তো নাকি? এই লোককে নির্বাচিত করে পাঠাবে, নাহলে কে ফর্সা, কে কালো, কে নায়িকা, কে ভিলেন, ও দেখার আমাদের আর সময় নাই। আপনার হয়ে কে কথা বলবে? আপনার বসিরহাটবাসীর হয়ে কে কথা বলবে? জনগণের হয়ে কে কথা বলবে? আপনি একজন শ্রমিক, আপনার হয়ে কে কথা বলবে? আপনি একজন সরকারি কর্মচারী, আপনি ডিএ পাচ্ছেন কি পাচ্ছেন না তার হয়ে কে কথা বলবে? এক কথাই জনগণের হয়ে যে কথা বলবে,
জনগণ তাকেই ভোট দেবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একটাকে পাঠিয়েছেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে তথা আইএসএফ এর পক্ষ থেকে বিধানসভার মধ্যে। কার হয়ে কথা বলছি? জনগণের হয়ে কথা বলছি। যদি আমরা একাধিক পাঠাতে পারি একাধিক জায়গাতে, তারাও গিয়ে জনগণের হয়েই কথা বলবে। নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি, বা আমরা যাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত ক্যান্ডিডেট করব আশা করছি তারাও ওই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আসবে না। ভাই, আজকে আমরা জানি যার নামে আমরা স্মরণে আজকে রক্তদান শিবিরটা করছি, শীত বস্ত্র বিতরণ এবং আপনার শিক্ষা সামগ্রী বিতরণ করছি, তার 3রা জানুয়ারি 1831 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 10ই মার্চ 1897 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই স্বল্প সময়ের মধ্যে তিনি জীবনে অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে, ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে, সমাজে যখন অস্পৃশ্যতা ছিল, যখন লিঙ্গের নিয়ে বৈষম্যতা ছিল, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, জাতিগতভাবে যখন বৈষম্য ছড়িয়ে পড়ছিল, সেই সময় তিনি এই একটা সমাজ সংস্কারের ভূমিকা হয়ে এবং মহিলা শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করার জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে প্রচেষ্টা করেছিলেন। 1848 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহিলাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তার হাত ধরেই হয়েছিল। যে জায়গাটা দিয়েছিলেন, যাদের বাড়ির দালানে হয়েছিল, সেই ফতেমা শেখের সহযোগিতা নিয়ে সাবিত্রী ভাই ফুলে, তার স্বামী এবং আরো কয়েকজন মিলে, ফতেমা শেখের ভাইরা মিলে শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছিল। এই শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পরে তাদের উপরে নানান দমনপীড়ন নীতি এসেছিল। যারা মনুবাদী, যারা ব্রাহ্মণ্যবাদী, তারা অনেক চেষ্টা করেছিল এনাকে দমন করার, কিন্তু সেখানে দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছিল। আজকে সেই মহান মনীষীর আজকে জন্মদিন, তাকে স্মরণ করে আমরা এখান থেকে শীত বস্ত্র বিতরণ রক্তদান শিবিরের অনুষ্ঠান করছি। আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো, আজকে দিনে দাঁড়িয়ে, গুরুত্বপূর্ণ দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে কি শিক্ষার অনুরোধ করব। আজকে যদি 1848 খ্রিস্টাব্দে তারা বুঝতে পেরেছিলেন সেই সময়ে দাঁড়িয়ে যে মহিলা শিক্ষার কতটা গুরুত্ব আছে, মহিলাদেরকে স্বাবলম্বী করতে গেলে, মহিলাদেরকে ক্ষমতায়ন করতে গেলে, মহিলার জাগরণ করতে গেলে, মহিলাদেরকে সমান অধিকার যদি আপনি দিতে চান, সেই সময় তেনারা বুঝতে পেরেছিল মহিলাদেরকেও শিক্ষিত হতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে বলি, যদি আপনি আপনার অধিকার পেতে চান, মহিলা পুরুষ নির্বিশেষে আপনার অধিকার সংবিধান যেটা দিয়েছে আপনি যদি পেতে চান, আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলিম, আপনি পিছিয়ে বর্গের, বড় কথা নয়, আপনার যে অধিকার আছে যদি পেতে চান, আজকের দিনও আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, অধিকার সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। এই অধিকার সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষা। তাই আজকে এই মহান দিনে দাঁড়িয়ে, এই স্মরণীয় দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক মা বোন থেকে শুরু করে যারা গার্জিয়ানরা এসেছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদের ভবিষ্যৎ তো তলানিতে চলে গিয়েছে, আমাদের কাছ থেকে তো শিক্ষা ব্যবস্থা কেড়ে নিয়েছে, ফলে আমরা এখন সেই ডিগ্রিধারী আর শিক্ষিত হতে পারিনি। আমি অনুরোধ করব আমাদের সন্তানগুলোকে, আমাদের পরের প্রজন্মগুলোকে, যারা কচি কচি বাচ্চারা এখানে আছেন, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে। কিন্তু অতীব দুঃখের সাথে বলছি, রাজ্য সরকার সুকৌশলে প্রায় আপার প্রাইমারির কাউন্সিলিংটা বন্ধ রেখেছে, সেকেন্ড পার্টের কাউন্সিলিং হচ্ছে না, আর শিক্ষকের অভাবে দেখিয়ে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরকে প্রতিবাদ করতে হবে। পশ্চিমবাংলায় প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কারা হবে? কারা ক্ষতিগ্রস্ত হবে ভাই? কলকাতার বাবুরা, জেলার বড় নেতা, বিধায়ক ক্ষতিগ্রস্ত হবে, এমপি ক্ষতিগ্রস্ত হবে, ব্লকের নেতারা ক্ষতিগ্রস্ত হবে? হবে না। ক্ষতিগ্রস্ত হয় পাড়ার চারানার নেতাটা হবে, কিন্তু তৃণমূলের পাড়ার চারানা নেতাটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যার বাবার অর্থ থাকবে সে বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করবে, আর যারা আমরা আর্থিকভাবে দুর্বল, তারা আমাদের সন্তানগুলো কি হবে? অর্থের অভাবে পড়াতে পারবো না, অশিক্ষিত হয়ে থাকবো, আর আমাদের এই অশিক্ষার সুযোগটা নিয়ে 500,000 টাকা করে দিয়ে ভুল বুঝিয়ে রেখে দেবে।
তাই অনুরোধ করব, আওয়াজ তুলুন। সরকারকে ওই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করতে দেব না। কি করবে আপনাদের বলে রাখছি, একটু দেখতে থাকেন। যদি বন্ধ করে দেয়, বন্ধ করতে দেওয়া যাবে না, আর লড়াইয়ে থাকতে হবে আপনাকে আমাকে। তারপরেও বলছি, যদি আপনি আমি না লড়াই করে যদি বন্ধ করে দেয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে, সরকারিগুলোকে বেসরকারি করে দেবে। এই ক্ষতি আমাদের করবে। অনুরোধ করব আজকে দিনে দাঁড়িয়ে আপনারা একবেলা যদি না খেতে পান, উপোস থাকবেন, রোজাই থাকবেন, আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। না হলে যেদিন আসতে চলেছে, যেদিন আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, এর থেকে ভয়ঙ্কর পরিবেশ আসতে চলেছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আর সাথে বলবো, কারো সন্তান না অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়। যদি কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা মনে হয় বন্ধ হয়ে যাবে, আমাদের যারা নেতৃত্বরা আছে এদের সাথে যোগাযোগ করবেন। আমরা দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব।